জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার এবং আগামী 5 আগস্ট বিকেল 5টায় তা জাতির সামনে উপস্থাপন করা হবে। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এবং সংশ্লিষ্ট উপদেষ্টাদের বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ঘোষণাপত্রটি মূলত জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে গঠিত একটি সনদ, যেখানে 7টি অঙ্গীকার স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে, যার মধ্যে রয়েছে সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন, প্রশাসন, পুলিশ এবং দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কারের প্রতিশ্রুতি। প্রস্তাবিত পরিবর্তনগুলো বাস্তবায়নের জন্য 2 বছরের সময়সীমা এবং আইন এবং সাংবিধানিক সুরক্ষার নিশ্চয়তা। 2024 সালের বৈষম্য বিরোধী এবং গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বকে সংবিধানে স্বীকৃতি দেওয়ার অঙ্গীকারও এতে অন্তর্ভুক্ত। শুরুতে সরকার সরাসরি এ উদ্যোগে জড়িত না থাকলেও পরবর্তীতে সরকারের পক্ষ থেকে প্রক্রিয়াটি এগিয়ে নেওয়া হয়। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পূর্ণ হয়েছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কার্ডিয়াক সার্জন ডক্টর জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে 7 সদস্যের মেডিকেল টিম এই অস্ত্রোপচারে অংশ নেন। তার 4টি আর্টারিতে ব্লক ছিল, যা অপসারণ করা হয়েছে, এবং 2টি ধমনীতে বাইপাস করা হয়েছে। বর্তমানে তিনি কার্ডিয়াক আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। আগামী 3 দিনের মধ্যে তাকে কেবিনে স্থানান্তর করা হবে এবং 7 দিনের মধ্যে বাসায় ফেরার সম্ভাবনা রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন 3 সপ্তাহের মধ্যে তিনি রাজনীতির মাঠে ফিরতে পারেন। সার্জারির পর একটি সংবাদ সম্মেলনে নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এর আগে 19 জুলাই জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ডাক্তার শফিকুর রহমান এবং পরে জানা যায় তার হৃদযন্ত্রে কয়েকটি গুরুতর ব্লক রয়েছে। মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নিয়ে বাংলাদেশে সম্প্রতি আলোচনার ঝড় উঠেছে। 71-এর মুক্তিযুদ্ধে যারা সরাসরি অংশ নিয়েছেন তাদের পাশাপাশি যারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন বা সক্রিয়ভাবে সহযোগিতা করেছিলেন তাদেরও এখন মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হচ্ছে। এ সংজ্ঞার পরিবর্তনের পেছনে রয়েছে ইতিহাসের প্রতি গভীর দায়বদ্ধতা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটানোর চেষ্টা। অন্যদিকে জামাতে ইসলামের 71-এ ভূমিকা নিয়ে আবারও আলোচনা এসেছে। এই দলটির মুক্তিযোদ্ধা বিরোধী অবস্থান এবং পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে সরাসরি সম্পৃক্ততার বিষয়টি। গবেষণাগারে খুঁজে পাওয়া দলিল এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য বলছে জামাত সে সময় সংগঠিতভাবে রাজাকার। এই প্রেক্ষাপটে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানানো জরুরি হয়ে উঠেছে, কারণ ইতিহাস বিকৃতি এবং অপপ্রচারের বিরুদ্ধে সত্যের পক্ষে অবস্থান নেওয়াই একমাত্র পথ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়া থেকে ভারতের তেল কেনা বন্ধের খবরে প্রতিক্রিয়া জানিয়ে একে ভালো পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, ভারত রাশিয়া থেকে আর তেল কিনবে না এমনটা শুনেছেন, এবং যদি তা সত্যি হয় তবে তা হবে প্রশংসনীয়। তবে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে যে রাশিয়ার সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাধীনভাবে গড়ে ওঠে এবং সেটি অন্য কোনো দেশের দৃষ্টিভঙ্গি নিয়ে বিবেচনা করা উচিত নয়। ট্রাম্প এর আগে রাশিয়া থেকে তেল এবং সামরিক সরঞ্জাম কেনায় ভারতের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন এবং আমদানি শুল্ক বাড়ানোর ইঙ্গিত দেন। এমনকি ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি ভারত এবং রাশিয়ার অর্থনীতিকে মৃত বলে উল্লেখ করেন। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দেয় যে রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্ক দীর্ঘদিনের এবং সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকাবাসীর প্রতি দুঃখ প্রকাশ করেছেন। ছাত্র সমাবেশের কারণে সৃষ্ট সম্ভাব্য জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় রেখে আগামী 3 আগস্ট শাহবাগে আয়োজিত এই সমাবেশ মূলত জুলাই মাসের গণ অভ্যুত্থান স্মরণে ঘোষিত 36 দিনব্যাপী কর্মসূচির অংশ। শুরুতে এই সমাবেশ জাতীয় শহীদ মিনারে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হলেও একই দিন আরেকটি রাজনৈতিক দলের পূর্ব নির্ধারিত কর্মসূচি
কর্মসূচির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ছাত্রদল। শহীদ মিনারের জন্য প্রয়োজনীয় অনুমতি থাকা সত্ত্বেও তারা গণতন্ত্র সহ অবস্থান এবং পরম সহিংসতার দৃষ্টান্ত স্থাপন করে সমাবেশের স্থান শাহবাগে সরিয়ে নেয়। ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি ব্যস্ত কর্মদিবসে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় সমাবেশে জনদুর্ভোগ হতে পারে। বিষয়টি তারা উপলব্ধি করে আগাম দুঃখ প্রকাশ করেছে। পাশাপাশি তারা আশা প্রকাশ করেছে যে নগরবাসী বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে এবং ভবিষ্যতে আরও সচেতন থেকে কর্মসূচি গ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ছাত্রদলের নেতৃবৃন্দ। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় বিবেচনা করবে পর্তুগাল। দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রোর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট এবং পার্লামেন্টের সঙ্গে আলোচনা করে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের হাই লেভেল সপ্তাহেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। গাজা সংকটের প্রেক্ষাপটে পর্তুগালের এই উদ্যোগ দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাব্যতা জাগিয়ে তোলে এবং ইসরায়েলের উপর কূটনৈতিক চাপ সৃষ্টি করে। এর আগে ফ্রান্স, যুক্তরাজ্য এবং কানাডাও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে, তবে জার্মানি এখনই স্বীকৃতি দিতে অনিচ্ছুক, যদিও তারা মনে করে আলোচনার মাধ্যমে গঠিত একটি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে টেকসই শান্তির একমাত্র উপায়। জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই প্রতিক্রিয়া এখনই শুরু হওয়া উচিত, কারণ তা ইসরায়েলি এবং ফিলিস্তিনি জনগণের শান্তিপূর্ণ সহ অবস্থানের জন্য অপরিহার্য। একই সঙ্গে সুইডেন ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি স্থগিত রাখতে। দেশের স্বর্ণের বাজারে আবারও দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন সর্বশেষ ঘোষণা অনুযায়ী 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 1574 টাকা কমিয়ে 1,71,601 টাকা নির্ধারণ করেছে। পাশাপাশি 21 ক্যারেটের দাম 1,63,798 টাকা, 18 ক্যারেটের দাম 1,40,400 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম 1,16,127 টাকায় বিক্রি হচ্ছে। নতুন এই দাম 2 আগস্ট থেকে কার্যকর রয়েছে। তবে স্বর্ণের দামের সাথে সরকারি নির্ধারিত 5% ভ্যাট এবং ন্যূনতম 6% মজুরি যোগ করতে হবে। গহনার ডিজাইন এবং মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে। এর আগে 23 জুলাই স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল এবং তখন 22 ক্যারেটের দাম ছিল 1,73,175 টাকা। রূপার দামে কোনো পরিবর্তন হয়নি। 22 ক্যারেটের এক ভরি রূপা 2,811 টাকায় বিক্রি হচ্ছে। চলতি বছরে এখন পর্যন্ত 45 বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে 29 বার দাম বেড়েছে এবং 16 বার কমেছে। স্টক মার্কেটে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি আইন 2025 খসড়ায় বড় পরিবর্তন আনা হয়েছে। শেয়ার কারসাজির শাস্তি 10 বছর কারাদণ্ড এবং 10 লাখ টাকা জরিমানায় বাড়ানোর প্রস্তাব এসেছে। কারসাজি রোধে প্লেসমেন্ট স্টক বাতিল এবং মার্জিন লোন সীমিত করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। পাশাপাশি ভালো মিউচুয়াল ফান্ডে কমিশনের সুবিধা বাড়ানোর কথা বলা হয়েছে। আইন অনুযায়ী এখন থেকে বিএসইসির চেয়ারম্যান এবং কমিশনার নিয়োগে স্বাধীন বাছাই কমিটি কাজ করবে। এই কমিটির নেতৃত্বে থাকবেন আপিল বিভাগের একজন বিচারপতি। এসব পদের মর্যাদা এবং সুবিধা হবে সুপ্রিম কোর্টের বিচারকদের সমান।